এই গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে এবং তার আগে কি পরিস্থিতি ছিল আর এখন বর্তমানে কি পরিস্থিতি। আচ্ছা, আমি যদি জাস্ট একটু আপনাদের সবার জন্য একটু একটা কথা বলি, ডিমের হালি 55 টাকা, এটা মানা যায় না। না না যায় না, আমি আপনার সাথে স্বীকার করি। তো স্বীকার করা, আপনি কি করছেন? আপনার কি পকেটে কিছু কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট আমার হচ্ছে, আমাদের হচ্ছে, কষ্ট সবারই হচ্ছে। আমরা রাজনীতির দিকে আমাদের টাকা অনেক বেশি আছে এমন কোনো কথা নাই, আমাদেরও কষ্ট হচ্ছে। বেশি তো অবশ্যই আছে, মনে হয় না সেটা স্বীকার করতেই হবে। আমি সব জায়গায় বলি যে ধরেন যারা সংসদ সদস্য আছেন, প্রবাবলি আই এম দ্য পুয়ারেস্ট পার্লামেন্ট মেম্বার। আপনি সৎ মানুষ, ঠিক আছে, তো সেই জন্য কষ্ট আমারও আছে, সবারই কষ্ট আছে। এবং একটা সময় যেটা বলি, একটা দেশ যেভাবে একটা আমরা বড় আকার একটা দেশ, ঠিক তেমনি আমরা বলবো আমার যে নিজের পরিবার, এই সংসারটা, সেটার ভিতরে তো কোনো সময় খুব ভালো অবস্থায় আসে, কোনো সময় খারাপ অবস্থায় আসে। এটা ডিপেন্ড করে যে তার অর্থনৈতিক পরিস্থিতি অনেক সময় অনেক রকম পরিবর্তন হয়। তো সেটার জন্য হতেই পারে, এবং এই সব ঘাত প্রতিঘাত সব কিছু আমরা পেরিয়ে এগোতে পারছি কিনা। আমি আপনার প্রত্যেকটা কথা একটু একটু করে আপনাকে থামাবো, ওনাকে বলতে দেব। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বলছেন সংসারে অভাব অনটন থাকে। সংসারের অভাব অনটন, চাকরিজীবী সংসারের শুরুতে একটু ভালো খায়, তারপরে এসে আবার আমাদের যারা চাকরি করে তাদের আবার ব্যবসা নাই, ঠিক আছে, সেটা ঠিক আছে, ব্যবসা চলে গেল। কিন্তু আমার কথা যে সংসার জায়গাটা চাকরিজীবীদের জন্য একরকম, মাসের শুরুতে বেতন পাই, আমরা একটু ভালো খাই, পরে আবার আমরা একটু ওই জায়গাটাতে একটা লিমিটেশন নিয়ে আসি। শাক খাবো, ডিম খাবো, হ্যান খাবো, তাও তো 55 টাকা, পুঁই শাক 30 টাকা করে কেজি, 40 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন যেটি হচ্ছে সেটা হচ্ছে সংসার তো আর রাষ্ট্র তো এক না। রাষ্ট্রের যে অর্থনীতির কাঠামোটা এইখানে এসে দাঁড়ালো, রিজার্ভ যে ঠেকাতে পারা যাচ্ছে না, এবং সেখানে আপনারা বারবার বলছেন করোনা এবং আমাদের দেশে পৃথিবী জুড়ে মানে যুদ্ধ ছিল, সেই জায়গাটা, যে সমস্ত জায়গা দেশে যুদ্ধ হয়েছে তাদেরও তো এই দাম নেই। করোনা সারা পৃথিবীতে হয়েছে, তাদেরও তো এই দাম নেই। তাহলে এক করোনা আর এক যুদ্ধের ধাক্কা শুধু কি আমাদের দেশেই লেগেছে, নাকি দুর্নীতিটা একটা বড় জায়গা? অবশ্যই প্রথম কথাটা হচ্ছে যে করোনা সারা বিশ্বব্যাপী হয়েছে এবং সারা বিশ্ব মোকাবেলা করেছে। কারো অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী দেশ আছে, তারা যেভাবে করে সেটাকে আপনার ফেস করেছে, তারা সেটা তাদের জন্য একরকম হবে। আমরা কিভাবে ফেস করলাম সেটা আমাদের জন্য একরকম হবে। সুতরাং সেইটা কিন্তু সবার জন্য, সারা পৃথিবীতে যে মন্দা, সেটাও বাস্তবতা সবাই জানে, এবং বিশ্বে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের জন্য যে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, সেটাও সবাই স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, রিসেন্টলি যেটা দেখা গেছে যে আপনার প্যালেস্টাইনকে নিয়ে যে ঘটনাগুলো হলো, তারপরে আবার হঠাৎ করে দেখা গেলো তেলের দাম একটু করে বাড়ছে। তো যেই জিনিসগুলো পৃথিবীর আমরা উৎপাদন করি না, আমরা আমদানি করে নিয়ে আসি, সেই জিনিসের দাম যদি বেড়ে যায়, সেটার জন্য তো সরকার দায়ী হতে পারে না। সরকার এরকম, তার তো একটা বাজেট আছে, আপনার যেরকম পরিবারের বাজেট আছে, সরকারের একটা বাজেট আছে। সরকার জানে যে বাজেটটা দিল যে আমার এর পিছনে 10 টাকা খরচ হবে। দেখা গেল যে আমরা সারের ভর্তুকি দিই 70%, 80% ভর্তুকি দিই। দেখা গেল সারের দাম যেটা বাড়লো, সেটা দেখা গেলো যেখানে 10,000 কোটি টাকা ভর্তুকি দিতাম, সেখানে আমি 29,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। তার মানে কি? তার মানে আমার যে বাজেটে আমার যে টাকা, যেটা আমার যেই জায়গায় আমি মনে করেছিলাম এই টাকাটা দিয়ে আমি এইখানে ব্যবহার করব, সেটা আমাকে ভর্তুকির জন্য আমাকে দেখা গেল আরো প্রায় 20,000 কোটি টাকা দিতে হবে। যারা বড় বড় অর্থনীতিবিদ আছে তারা এই সংঘাতের সাথে মানতে রাজি না কেন? তারা বলছে অনেক কিছু, এখান থেকে যারা বলছে টাকা পাচার হয়ে যাওয়া, ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, এলসি খোলার নামে 10 টাকার জিনিস 100 টাকা এলসি খোলা হচ্ছে, এবং আপনার মোবাইল যেটা ব্যাংকিং এর মাধ্যমে যে টাকাগুলো আসে রেমিটেন্স, সেটা এখন ব্যাংকিং এর মাধ্যমে আসছে না, যত্রতত্র মোবাইল ব্যাংকিং, এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন চ্যালেঞ্জগুলো হয়ে গেছে আসার টাকা। তো এত অর্থনীতি আমি আসলে বুঝি না, কিন্তু ওরা যখন আপনার কথা বলেন তখন থেকে আমি একটু শুনেই বলি। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি বলছেন সংসারে অভাব অনটন থাকে, সেই সংসারে অভাব অনটনটা থাকার পরও দেখা দেয় বেশি প্রকট আকারে, যে সংসারে বাবাটা যদি মাতাল হয়, বাবাটা যদি দুর্নীতিবাজ হয়, বাবাটা যদি সন্তানের যদি 2-1টা বকে যাওয়া ছেলে থাকে, তাহলে সেই কারণে সংসারটা কিন্তু রসাতলে যায়। যথেষ্ট পরিমাণ অর্থ থাকার পরও আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মাতালটা কে? ভাগ্যক্রমে আমাদের যে যার নেতৃত্বে আমরা চলছি, সেখানে মাতাল নেতৃত্ব না, যেই যার নেতৃত্বে চলছি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমি ওই জায়গায় বলছি, আমি ওভারঅল বলছি না, কারণ তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি দেশ চালাচ্ছেন। সুতরাং আমরা জানি যে আমরা সঠিক একজন মানুষের নেতৃত্বে কিন্তু দেশ লাগামটা যদি ওনার হাতে থাকে, তাহলে লাগামহীন হয়ে পড়েছে কেন সকলে? লাগামহীন পড়লে ভুল হবে বলা, যেরকম রেমিটেন্সের কথা বলে বিভিন্ন জায়গায় আসে। এখন দেখেন বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কাজ করতে যাচ্ছে, কেউ ব্যবসায় যাচ্ছে, কেউ অন্য কাজে যাচ্ছে, তারা ওখান থেকে হিসাব করে দেখে যে ঠিক আছে, আমি সরকারি এই চ্যানেল দিয়ে যদি পাই 10 টাকা,
তাহলে আর আমি যে এখানে কারোর সাথে হাওয়ালা টাকা দিয়ে দিই তাহলে আমি পাবো 11 টাকা 20 পয়সা। সে কিন্তু নীতি আদর্শ কোনো কিছুই দেখবে না, সে দেখবে যে আমি 1 টাকা কি 50 পয়সা বেশি পাচ্ছি কিনা। সুতরাং সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পথে সেই টাকাটা আসে এবং সরকার চেষ্টা করে যে কিভাবে সেটাকে সঠিকভাবে আপনার রেমিটেন্সটা যদি প্রপার চ্যানেলে আনা যায় তাহলে দেশের লাভ এবং আমাদের রিজার্ভও সেই জায়গায় কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনাদের বাড়ে। বিরোধী পক্ষ বন্ধুরা সব শুনে বলছে যে সমস্ত টাকা লুট হয়ে চলে গেছে দুবাই, কানাডা, এই যে বড় টাকা পাচার হয়ে যাওয়া সেগুলো। এই যে আমার কথা হলো পাচার হয়নি এটা আমি বলবো না, কারণ আমি যদি এই দায়িত্বটা আমি নেব না। আমার কথা যে টাকা বলছে যাচ্ছে, এই টাকা যাচ্ছে যে আজকে না সব সময় যাচ্ছে। আজকে কি বেশি যাচ্ছে? যদি বেশি যে থাকে বা কোথায় যাচ্ছে কার পকেটে গেল ওই জিনিসগুলো ওনারা যদি তুলে ধরতে পারে, ওনাদের বললে ওনারা বলবে এটা তো আমাদের কাজ না, এটা আপনাদের কাজ। তাহলে আমি ওনাদেরকে বলবো তাহলে এটা আপনাদের একটা অপবাদ। আপনারা সঠিক জিনিসটা তুলে ধরেন যে এই সমস্যাটার জন্য আপনাদের ইয়েতে আমাদের অর্থনীতি ভালো আছে না, আমাদের অর্থনীতি আমরা একটু এখন যেই পর্যায়ে ছিলাম তার থেকে একটু কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু গতকাল বা গত পরশু দিনই অর্থনীতিবিদদের উদ্দেশ্যেই বলেছেন। অর্থনীতি সমিতির প্রোগ্রামে উনি সেই কথা জায়গায় বলেছেন বিভিন্ন যে ওভারকামের চেষ্টা করা হচ্ছে। আসতে পারে, হ্যাঁ ওভারকামের চেষ্টা করা হচ্ছে। ওভারকামের চেষ্টা করা হচ্ছে। বলেছেন যে আশা হারাবেন না, আস্থা হারাবেন না। আশা হারাবো না, আস্থা হারাবো না, তার মানে ওই সত্যতা আছে অর্থনীতি একটা ফ্ল্যাকচুয়েট অবস্থায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে সেই যে একটা এই টালমাটাল জায়গাতে ইকোনমি চলে গেল যেটা ভালো অবস্থায় ছিল, সেটা কি শুধু করোনা আর বিশ্বের যুদ্ধ না? অবশ্যই শুধু করোনা না, একটার পর একটা পরিস্থিতি হয়। যেরকম ধরেন আমরা যেটা বললাম যে আমার আমদানি মূল্য অনেক কিছুতে যখন বেড়ে যায় তখন খুব স্বাভাবিকভাবে যে আমার তো একটা বাজেট আছে, বাজেটের বাইরে আমার কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আপনাদের দেখতে হবে যে এই বাংলাদেশে 2006 সালে মাথা পিছু আয় ছিল যদি $600 কাছাকাছি, এখন $2700 মাথা পিছু আয়। তাহলে কি দেশের উন্নয়ন হলো কি উন্নয়ন হলো না? আমার দেখতে হবে আমার যে জিডিপির আকার সেটা কত গুণ বাড়লো, সেটা কি দেশের জন্য ভালো হলো না খারাপ হলো? আমার জিডিপির প্রবৃদ্ধি যে পার্সেন্টেজ সেটা বাড়লো না কমলো? এই জিনিসগুলোর মাপকাঠিতে যদি আমরা লাইন ধরে আসি আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন পজিটিভ। যদি পজিটিভ হয়ে থাকে তাহলে ওনারা কিভাবে বলে যে দেশটা শেষ হয়ে গেছে।